ক্লাস 12-এর সায়েন্স স্ট্রিম স্টুডেন্টস যারা আমার ভিডিও ক্লাস ফলো করছিলে তারা অলরেডি জানো যে আমি গত যে ভিডিও ক্লাসটা তোমাদের জন্য নিয়েছিলাম সেটা ছিল ইলেকট্রোস্ট্যাটিক্সের যে ফার্স্ট চ্যাপ্টার, দ্যাট মিন এলিমেন্টারি ফিনোমেনা অফ ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িতের প্রাথমিক ঘটনাগুলি তার উপর। আজকে আমি তার পরবর্তী চ্যাপ্টারে নেক্সট যে চ্যাপ্টার তড়িৎ ক্ষেত্র, সেই চ্যাপ্টারে একটু তোমাদের পড়াবো। আজকে একটা নতুনত্ব এই যে আমি এতদিন তোমাদের বোর্ড ওয়ার্কের মাধ্যমে ক্লাসগুলো নিচ্ছিলাম, একটু মেথডটা চেঞ্জ করেছি। তোমরা একটুখানি ভালো করে ফলো করো ক্লাসটা, আর সুবিধা বা অসুবিধা দুটোই আমাকে কমেন্ট বক্সে জানাবে। চলো স্টার্ট করা যাক। আমরা দেখো আমাদের প্রথম দ্বিতীয় অধ্যায়ে তড়িৎ ক্ষেত্রে প্রথমেই যেটা পড়তে হবে সেটা হচ্ছে কুলম্বের উপপাদ্য। দেখো ক্লাস 8-এ কুলম্বের উপপাদ্য একবার পড়েছো, আবার ক্লাস 10-এ সেখানেও কিন্তু কুলম্বের উপপাদ্য একবার পড়া হয়েছে। তা আমরা আরেকবার এখানে একটু পড়ে নিই। যে কোনো টেক্সট বুক ফলো করতে পারো। আমি একটু বিবৃতিটা বলি। কি বলা হচ্ছে যে ধরো দুটো বিন্দু আধান Q1 ও Q2-কে যদি পরস্পরের থেকে একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে রাখা হয়, তাহলে আধান দুটোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। যদি তারা সমপ্রকৃতির আধান হয়, অর্থাৎ দুটোই প্লাস বা দুটোই মাইনাস, তখন তারা বিকর্ষণ করবে, আর যদি বিপরীত প্রকৃতির আধান হয় তাহলে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলের মানটা কত হবে সেটা নিয়েই কিন্তু কুলম্বের উপপাদ্যটা। কি বলা হচ্ছে কুলম্বের উপপাদ্যে? না, বিবৃতিটা বলি। দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের আধান দুটির গুণফলের সমানুপাতিক হবে এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। আরেকবার বলি, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমি এই কথাটাকে যদি অঙ্কের মাধ্যমে দেখায় তাহলে বলতে পারি যে আকর্ষণ বা বিকর্ষণ বল, যেটাকে এফ দ্বারা ডিনোট করা হয়েছে, এফ ইজ প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2, এবং দূরত্বের ওপর কীভাবে নির্ভরশীল করে? বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে এফ ইজ প্রপোর্শনাল টু 1/r²। দূরত্ব তার বর্গ, যেহেতু 1 করা হয়েছে তার মানে ব্যস্তানুপাতিক। এবার এই দুটোকে যদি আমি যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে? এফ ইজ প্রপোর্শনাল টু Q1 Q2/r²। এই প্রপোর্শনাল চিহ্নটা তুলতে গেলে একটা কনস্ট্যান্ট চলে আসে, যে কনস্ট্যান্টটাকে আমি এখানে স্মল কে দ্বারা ডিনোট করেছি। দেখো স্মল কে কথাটা বলেছি, এর কারণটা একটু পরে বুঝতে পারবে। যাই হোক, তাহলে ইকুয়েশনটা দাঁড়ালো এফ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2/r²। এইবার দেখো ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা যখন ইকুয়েশনটাকে সিজিএস বা এসআইতে লিখব, ইকুয়েশনটা কিন্তু পাল্টে যাবে। ব্যাপারটা একটু অদ্ভুত হলেও এটাই সত্যি যে ইকুয়েশন কিন্তু সিজিএস বা এসআই পদ্ধতিতে কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্সে পাল্টে যাবে। কি দাঁড়াবে? এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রটা কি দাঁড়াচ্ছে দেখো। যদি আমরা এই যে Q1 ও Q2 আধান নিয়েছিলাম, এদেরকে যদি আমরা ভ্যাকিউম বা বায়ুতে রাখি তাহলে কি দাঁড়াবে? সেক্ষেত্রে বলা হচ্ছে যে এই ধ্রুবক স্মল কে 1/4πε0, এই যে এপসাইলনের সাফিক্সে 0, এই এপসাইলন নট চিহ্ন দ্বারা ডিনোট করা হয়, যেখানে এপসাইলন নটটা কি না শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা বা পারমিটিভিটি অফ ভ্যাকিউম, অর্থাৎ যেহেতু আধান দুটো শূন্য মাধ্যমে আছে সেই জন্য এখানে শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা টার্মটাকে ইউজ করা হয়েছে। তাহলে কে এর ভ্যালুটা যদি আমি এই ইকুয়েশনে বসাই তাহলে ইকুয়েশনটা কী দাঁড়াচ্ছে? এফ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2/r²। এটা হলো এসআইতে এবং ভ্যাকিউম। শুধু এসআই বললে হবে না, এসআইতে এসআই প্লাস ভ্যাকিউম, এই দুটো শর্তে এই হচ্ছে ইকুয়েশন। কিন্তু আমি এসআইতেই লিখবো, কিন্তু যদি মিডিয়ামটা ভ্যাকিউম না হয় অন্য কোনো ডাইলেকট্রিক মিডিয়াম হয়, তখন কিন্তু এই স্মল কে আমরা 1/4π, দেখো এপসাইলন নট না লিখে শুধু এপসাইলন লেখা হয়েছে। এই এপসাইলনটা কি? এপসাইলনটা হচ্ছে যে মাধ্যমটা তুমি ইউজ করেছো, যে মাধ্যমে তুমি আধান দুটিকে রেখেছো, সেই মাধ্যমের তড়িৎভেদ্যতা। এটাই হচ্ছে শূন্য মাধ্যমের সঙ্গে অন্য যে কোনো মাধ্যমের ডিফারেন্স। ফলে ইকুয়েশনটা কিন্তু ফর্ম একই থাকছে, 1/4πε Q1 Q2/r²। হ্যাঁ, শুধু এপসাইলন নটের জায়গায় এপসাইলন কথাটা এখানে ইউজ করা হয়েছে, কারণ এখানে মিডিয়ামটা আর ভ্যাকিউম নেই। ওকে,
আচ্ছা, এবার সিজিএস পদ্ধতিতে দেখো পুরো ইকুয়েশনটাই পাল্টে যাবে সিজিএস পদ্ধতিতে একদম। হ্যাঁ, সিজিএস পদ্ধতিতে এই যে স্মল কেটাকে 1/K, বুঝতে পেরেছো ওখানে কেন স্মল কেটাকে বারবার আমি মানে হাইলাইটেড করে দিয়েছি এই কারণেই। এখানে কিন্তু আরেকটা কে, ক্যাপিটাল কে ইউজ করা হচ্ছে। ক্যাপিটাল কেটা একটা বিশেষ ধ্রুবক যাকে বলা হয় ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অর শূন্য মাধ্যমের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অথবা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। ফলে ইকুয়েশনটা এফ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 1/K ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার, মানে এই যে স্মল কেটা, স্মল কের জায়গায় 1/K বসে যাচ্ছে। এই হচ্ছে সিজিএস পদ্ধতিতে আমরা ইকুয়েশনটাকে লিখব। এবার সিজিএস পদ্ধতিতে তুমি যদি ভ্যাকিউমে থাকো, দেখো আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। ভ্যাকিউমে হলে ইকুয়েশনটা একরকম হবে। দেখো এই যে বায়ু মাধ্যমে যদি আমরা থাকি, বায়ু মাধ্যমে কে এর মানটা 1 হয়, সেক্ষেত্রে এফ ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে Q1 Q2 বাই R স্কোয়ার। কেন 1/K ছিল, 1/K, কে এর জায়গায় 1 বসলে 1/1 which is also 1, so F equals to Q1 Q2 by R square. That is the expression of Coulomb force in CGS ইউনিট অ্যান্ড ইন ভ্যাকিউম। যদি ভ্যাকিউম না হতো তাহলে কিন্তু একটা 1/K টার্ম থেকে যেত, যেটা আগেই দেখলে তোমরা। এই গেল হচ্ছে তোমার কুলম্বের যে এক্সপ্রেশনগুলো। এইবার আমরা চলে যাব আমাদের নেক্সট যে টপিক, সেটা হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, যেটা একটু আগে লিখেছি আমি। বৈদ্যুতিক ধ্রুবক বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কী সেটা 1 নম্বর। একই সঙ্গে আমরা পড়ে নেব আপেক্ষিক তড়িৎভেদ্যতা। দেখো আমি ফার্স্টে আপেক্ষিক তড়িৎভেদ্যতার ডেফিনেশন এখানে লিখেছি। এটা আরেকভাবে দেওয়া যায়, সেটা আমি না দিয়ে জাস্ট আমি আমার প্রয়োজনীয় অংশটুকু এখানে লিখেছি। কি না, আপেক্ষিক তড়িৎভেদ্যতা যাকে এপসাইলন সাফিক্সে দেখো ছোটো হাতের আর দ্বারা ডিনোট করা হয়েছে। আর ফর, আমি ইংরেজি টার্মটা যদি লিখি, আপেক্ষিক তড়িৎভেদ্যতা ইংরেজিতে আমরা এটাকে বলি রিলেটিভ পারমিটিভিটি অফ মিডিয়াম। এই আর ফর রিলেটিভ পারমিটিভিটি, ওকে। তাহলে এপসাইলন আর হুইচ ইজ ডিফাইন্ড অ্যাজ এপসাইলন বাই এপসাইলন নট। এপসাইলনটা কি, যে মিডিয়ামটার আপেক্ষিক তড়িৎভেদ্যতা তুমি মাপছো সেই মাধ্যমের তড়িৎভেদ্যতা হচ্ছে এপসাইলন, আর এপসাইলন নট হচ্ছে বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতা। তাহলে আমরা এইখান থেকে যদি এটাকে আমি কথাই বলে দিই কি না, কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতাকে ওই মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা দ্বারা একটু আরেকবার দেখো, কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতাকে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা দিয়ে ভাগ করলে যে কোয়ান্টিটিটা হয় সেটাই হচ্ছে আপেক্ষিক তড়িৎভেদ্যতা। অথবা তোমরা এটাও বলতে পারো, কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার যে অনুপাত, যে রেশিও, তাকেই ওই মিডিয়ামের রিলেটিভ পারমিটিভিটি বলা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। এখন এই রিলেটিভ পারমিটিভিটিটাই কিন্তু আমরা লিখেছি আপেক্ষিক তড়িৎভেদ্যতা যে টার্ম, সেটাকেই কিন্তু আমরা বলছি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, অর্থাৎ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অ্যান্ড রিলেটিভ পারমিটিভিটি। এই দুটোর মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই, একই। সেই কারণেই এপসাইলন সাফিক্সে আর দিয়ে আমরা এটাকে লিখতে পারি। আবার আমরা একটু আগে জেনেছি ক্যাপিটাল কে দ্বারাও কিন্তু ডাইলেকট্রিক কনস্ট্যান্টকে লেখা হয়। ফলে এপসাইলন আর এর জায়গায় আমি কে লিখেছি, কারণ এই দুটো একই টার্ম। ফলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, দেখো ইকুয়েশনটা দাঁড়াচ্ছে কে ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমরা কি করব, দেখো এইখান থেকে আমার এপসাইলন ইকুয়াল টু কে ইন্টু এপসাইলন নট এটা বেরিয়ে যাচ্ছে। এইখানে দেখো একটা জিনিস, এখানে আমরা একটু আগে বলেছিলাম বায়ু মাধ্যমের ক্ষেত্রে তড়িৎভেদ্যতাকে আমরা ডাইলেকট্রিক কনস্ট্যান্টকে আমরা 1 ধরেছিলাম, সেটা কিন্তু এই এক্সপ্রেশন দিয়ে আমরা দেখিয়ে দিতে পারি। দেখো বায়ু মাধ্যমে আমি যদি মিডিয়ামটা বায়ু নিই, তাহলে সেখানে আলাদা করে এপসিলন লেখার কোনো দরকার নেই। এপসাইলন আর এপসাইলন নট সমান হয়ে যাচ্ছে, কারণ বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতার মান হচ্ছে এপসাইলন নট। ফলে আমি যদি এখানে এই বায়ু মাধ্যমের ক্ষেত্রে এপসাইলনের জায়গায় এপসাইলন নট ইউজ করি, আর নিচে সংজ্ঞা অনুসারে এপসাইলন নট সবসময় থাকবে, এপসাইলন নট কেটে যাবে, যেটা এখানে করেছে এপসাইলন নট বা এপসাইলন নট ইকুয়াল টু 1। সুতরাং বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট সবসময় কিন্তু 1ই হচ্ছে, ওকে। তাহলে আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবকের টপিকটা শিখলাম। নেক্সট টপিকটা আমাদের সেটা হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম অফ কুলম্ব ফোর্স। আমি ফার্স্টেই বলে নিই, তোমাদের প্রিভিয়াস যে কনসেপ্টটা এইটা বোঝার জন্য হেল্প করবে। সেটা হচ্ছে তোমরা ক্লাস 11-এ গ্র্যাভিটেশনাল ফোর্স বলে একটা ফোর্স পড়েছিলে, নিউটনস ল অফ গ্র্যাভিটি। সেখানে কিন্তু
এই গ্র্যাভিটেশনাল ফোর্সের ভেক্টর ফর্মটা তোমরা পড়েছিলে, হুবহু একই রকমভাবে আমাদের এখানে পড়তে হবে। দেখো আমরা এটা পড়ার জন্য ফার্স্টে কী করেছি, দুটো চার্জ, একটা Q1 যেটা A পজিশানে আছে, আর এটা হচ্ছে Q2 যেটা B পজিশানে আছে, এটা ধরে নিয়েছি। এবং আমরা একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এখানে এঁকেছি, এক্স ওয়াই জেড। এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে Q1 যে চার্জটা তার পজিশান ভেক্টরকে আমি R1 দিয়ে লিখেছি, অর্থাৎ OA ইকুয়ালস টু ভেক্টর R1, অ্যান্ড Q2 যে চার্জ তার পজিশন ভেক্টরকে R2 দ্বারা লেখা হচ্ছে, অর্থাৎ OB ইকুয়াল টু R2। দেন দেখো আমি কথাগুলো লিখেছি, আমরা এ বিন্দুতে Q1 আধান আছে, তার স্থান ভেক্টর পজিশন ভেক্টর, বি বিন্দুতে ক্লাস 11-এ তোমরা জানো স্থান ভেক্টর কি। এখন আমরা যদি Q1 আধান সাপেক্ষে Q2 আধানের স্থান ভেক্টর বের করতে চাই, হ্যাঁ, আমরা যদি Q1 আধান সাপেক্ষে Q2 আধানের স্থান ভেক্টর বের করতে চাই, তাহলে কি দাঁড়াবে? দেখো Q1 আধান সাপেক্ষে Q2 আধানের স্থান ভেক্টর, দেখো Q1 সাপেক্ষে Q2, স্বাভাবিকভাবেই মনে রাখবে যে কোনো বিন্দু স্থান ভেক্টর তুমি যার সাপেক্ষে বের করছো সেই বিন্দুর দিক থেকে যার স্থান ভেক্টর বের করছো সেই দিকে কাজ করে, অর্থাৎ Q2 এর স্থান ভেক্টর Q1 এর সাপেক্ষে কী হবে, A থেকে B এর দিকে কাজ করবে, যাকে আমরা ছবিতে R21 আর সাফিক্সে 21 দ্বারা ডিনোট করা হয়েছে, অর্থাৎ Q1 আধান সাপেক্ষে Q2 আধানের স্থান ভেক্টর R21 যা AB দিকে কাজ করবে, AB অভিমুখী। ইজ ইট ক্লিয়ার? অর্থাৎ R21 ভেক্টরটাই হচ্ছে AB ভেক্টর। তাহলে এবার আমাকে ভেক্টর ফর্মে যেতে হবে। ভেক্টর ফর্ম মানেটা কি? মানে হচ্ছে যে দেখো কুলম্ব ফোর্স তো একটা ফোর্স, স্বাভাবিকভাবেই কুলম্ব ফোর্সকে যদি আমি ভেক্টর ফর্মে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে, ফোর্সের ডিরেকশনটা কোন দিকে সেটা বলে দিতে পারলেই কিন্তু আমার ভেক্টর ফর্মটা হয়ে যাবে। তাহলে এখন Q1 আধান দ্বারা আমি যদি ধরে নিই Q2 আধানের ওপর ক্রিয়াশীল বল, সেটাকেও সাফিক্সে F21 দিয়ে যদি ডিনোট করি তাহলে কি দাঁড়াচ্ছে, F21 ভেক্টর ইকুয়ালস টু, দেখো ফর্মুলাটা পুরোপুরি কুলম্বের ফোর্সের মতোই আছে, 1/4πε Q1 Q2 বাই R21 স্কোয়ার। কেন R21 এখানে? কারণ Q1 এবং Q2-র মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে R দ্বারা ডিনোট না করে R21 দ্বারা ডিনোট করা হয়েছে, সেই জন্য নিচে R21 স্কোয়ার। আর কি করেছি আমরা, জাস্ট এখানে একটা ইউনিট ভেক্টর গুণ করেছি। ইউনিট ভেক্টর কেন গুণ করলাম? কারণ দিস ইজ আ ভেক্টর, F21 একটা ভেক্টর। কি ভেক্টর? সেটা ফোর্স ভেক্টর। কার? Q2 আধানের উপর ক্রিয়াশীল বল, কার দ্বারা? Q1 দ্বারা। সেই বলটা কোন দিকে কাজ করছে? সেই বলটাও কাজ করছে A থেকে B এর দিকে, যে কারণে A থেকে B এর দিকে যে ইউনিট ভেক্টর সেইটা দ্বারা গুণ করেছে। এখন প্রশ্ন হচ্ছে ইউনিট ভেক্টর দ্বারা গুণ করা হলো কেন? তার কারণ হচ্ছে আমরা ক্লাস 11-এ শিখে এসেছি ইউনিট ভেক্টর এমন একটা ভেক্টর যার মানটা 1। তাহলে আমি একটা সংখ্যাকে 1 দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয়নি, তাহলে লাভটা কী হলো? লাভটা হলো দেখো এইটা গুণ করার ফলে আমরা এখান থেকে ডিরেকশানটা পেয়ে গেছি। হ্যাঁ, আচ্ছা একটা জিনিস আমি একটুখানি বলে দিই, যে এই যে তোমাদের R21 F21 এইগুলোতে একটু সমস্যা হতে পারে, এগুলো কিছুই নেই, এগুলো সাফিক্সে ধরা হয়। R21 কেন ধরা হয়েছে দেখো একটুখানি পড়াটা দেখে নাও, যে R21 কেন ধরা হয়েছে। কারণ হচ্ছে এই R21টা হচ্ছে কার স্থান ভেক্টর? 2 নম্বর চার্জের। কার রেসপেক্টে? 1 নম্বরের সাপেক্ষে, অর্থাৎ যার স্থান ভেক্টর সেইটাকে আগে লেখা হয়েছে আর যার সাপেক্ষে সেটাকে পরে লেখা হয়েছে। ঠিক একই রকমভাবে F21 কেন লেখা হলো? কারণ এই বলটা হচ্ছে 2 নম্বর আধানের ওপর, অর্থাৎ Q2-র ওপর বল। কার জন্য? 1 নম্বর চার্জের জন্য। সেই জন্য যার উপর বল সেটা আগে, যার জন্য সেটা পরে। এইভাবে মনে রাখলে তোমাদের এই সমস্যা দূর হয়ে যাবে আশা করি। আচ্ছা এরপরে আমরা কি করেছি, জাস্ট এইটাকে একটু ভেক্টর ফর্ম কিন্তু এখানে হয়ে গেল, আমরা এটাকে একটু বাড়িয়ে নিয়েছি, মানে এরপরে একটু আমরা এক্সপ্রেশনটাকে অন্যরকম ফর্মে নিয়ে গেছি। দেখো এই ভ্যালুতে কোনো রকম আমরা পরিবর্তন না করে পরে কী করলাম, ইউনিট ভেক্টরকে আমরা মেইন ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করলাম, অর্থাৎ R21 ইউনিট ভেক্টর ইকুয়াল টু R21 ভেক্টর ডিভাইডেড বাই তার ম্যাগনিচিউড। আমরা জানি ডেফিনেশনে যে একটা ভেক্টরকে তার ম্যাগনিচিউড দিয়ে ভাগ করলে তবে ইউনিট ভেক্টরটা হয় সেই ভেক্টরের, তাই সেই কারণে আমরা R21টাকে তার ভ্যালু ডিভাইডেড বাই তার ম্যাগনিচিউড দিয়ে ভাগ করে দিলাম। এবার কী হলো দেখো R21 এখানে স্কোয়ার ছিল, আরেকটা R21 নিচে চলে এলো, তার ফলে স্বাভাবিকভাবেই পরের লাইনে এখানে R21 কিউব হয়ে গেল গুণ করে, আর এখানে ভেক্টরটা R21 থেকে গেল।
এইবার কি করেছি দেখো লাস্ট লাইন, সেটা কি করেছি, এইবার আমরা ত্রিভুজ সূত্র অ্যাড করেছি। দেখো এই বক্সের মধ্যে আমি সেটা দেখিয়েছি, এই বক্সটার মধ্যে একটু খেয়াল করো। আমরা ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্রটা জানি, সেই সূত্রানুসারে একই ক্রমে গৃহীত দুটো, দেখো ও এ বি একটা ভেক্টর, ফার্স্টে বলে নিই, এইখানে আমরা ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করছি, যেখানে ও এ একটা ভেক্টর, এ বি একটা ভেক্টর, অর্থাৎ ও এ এবং এ বি এরা একই ক্রমে কাজ করছে আর ও বিটা বিপরীত ক্রমে। তাহলে স্বাভাবিকভাবে ভেক্টরের যোগফল অনুযায়ী এটা প্লাস এটা ইকুয়াল টু এটা হবে, অর্থাৎ R1 প্লাস R21 ইকুয়াল টু R2, সেটাই আমি লিখেছি, R1 প্লাস R21 ইকুয়াল টু R2। সেইখান থেকে আমি R21টাকে বের করে নিচ্ছি, R1টাকে আমরা রাইটে নিয়ে গেছি মাইনাস চিহ্ন দিয়ে, দিয়ে আমরা সেইটাকে এখানে কাজে লাগিয়েছি। দেখো R21 ভেক্টরের জায়গায় ভেক্টর R2 মাইনাস ভেক্টর R1 লিখেছি, আর নিচে কি করেছি R2 মাইনাস R1 এই যে লিখেছি, কেন, কারণ R21 ভেক্টর মানেই হচ্ছে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর, তার মানটা এখানটায় ম্যাগনিটিউড চিহ্ন দিয়ে, মডিউলাস চিহ্ন দিয়ে লিখে, এখানে কিউব ছিল সেই জন্য এখানে কিউব বসিয়েছি, ব্যাস। দিস ইজ দ্য ভেক্টর ফর্ম অফ কুলম্ব ফোর্স। অসুবিধা হলে অবভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি ক্ল্যারিফাই করার চেষ্টা করব। নেক্সট আমরা, আচ্ছা আরেকটা জিনিস বলি, সিমিলার ওয়েতে আমি এইটুকুই বোঝালাম। সিমিলার ওয়েতে তোমরা এটাও তো বলতে পারো যে আমরা 2 নম্বর চার্জ দ্বারা 1 নম্বর চার্জের ওপর যে ফোর্সটা সেইটা কত হবে সেটাও বের করতে পারো, সেই একই রকম হবে, শুধু সাফিক্সগুলো পাল্টে যাবে। এখানে 2 নম্বরের ওপর ফোর্স বলে 2টা আগে আর 1-এর দ্বারা বল বলে 1টা পরে। তুমি যদি 1 নম্বরের ওপর ফোর্স ডিউ টু 2, তাহলে F12 দিয়ে সেটাকে লিখবে। তোমরা দেখতে পারো বিভিন্ন বইতে করে দেওয়া আছে, যে কোনো টেক্সট বুক ফলো করলেই কিন্তু তোমরা এটা করতে পারবে। ওকে, নেক্সট যে টপিকটায় আমরা যাব সেইটা হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মাত্রা ও একক এবং একই সঙ্গে মান, এইটাও আমরা একটু জেনে নেব। দেখো আমরা এইটা প্রথমে একক বের করার জন্য কুলম্বের সূত্রটা সাহায্য নিয়েছি। কুলম্বের সূত্রানুসারে আমরা F ইকুয়াল টু জানি 1/4πε0 Q1 Q2/r²। এবার কী করলাম, ইকুয়েশনটা একটু সাজিয়ে লিখলাম। এপসাইলনটাকে বজ্রগুণ করে এফের জায়গায় নিয়ে চলে গেছে, এফটাকে এপসাইলনের জায়গায় নিয়ে চলে এসেছে, ফলে এপসাইলন ইকুয়াল টু 1/4π ইন্টু Q1 Q2/fr²। এবার দেখো এইটাকে আলাদা লিখেছি এই কারণেই যে আমার ইউনিট বা ডাইমেনশন বের করতে গেলে আমার এই কনস্ট্যান্ট পার্টটার কোনো সেই অর্থে ইম্পর্টেন্স নেই, সেই জন্য এটা এখানে আলাদা করে লিখেছি। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো এখানে লেখা আছে। তা স্বাভাবিকভাবে আমি যখন এর ইউনিট লিখবো, দেখো এপসাইলন নটের ইউনিট 1/4π, এর কোনো ইউনিট নেই, সুতরাং এটা থাকলো না। ওপরে কিউ ইন্টু কিউ মানে চার্জের ইউনিট ইন্টু চার্জের ইউনিট, সেটা কী হবে, এসআইতে কুলম ইন্টু কুলম ডিভাইডেড বাই ফোর্সের ইউনিট নিউটন ইন্টু ডিস্টেন্স, আর টু ডিস্টেন্সের ইউনিট মিটার তার স্কোয়ার। এবার কুলম স্কোয়ার ইন্টু নিউটনটা ওপরে গিয়ে নিউটন টু দি পাওয়ার -1 ইন্টু মিটার টু দি পাওয়ার -2, এই হলো একক। এবার যদি আমি মাত্রা বের করতে চাই কী হবে, এপসাইলন নটের ডাইমেনশন ইকুয়াল টু ওপরে কিউয়ের ডাইমেনশন ইন্টু কিউয়ের ডাইমেনশন, দেখো সেটাই লিখেছি, কিন্তু কিউয়ের ডাইমেনশন ইন্টু কিউয়ের ডাইমেনশন, থার্ড ব্র্যাকেট দিয়ে ডাইমেনশন বোঝানো হচ্ছে, নিচে ফোর্সের ডাইমেনশন ইন্টু আর স্কোয়ারের ডাইমেনশন। ওকে, এবার ডাইমেনশনগুলো এখানে কিউয়ের ডাইমেনশন আইটি, আবার কিউয়ের ডাইমেনশন আইটি, এফের ডাইমেনশন MLT-2 আর বসিয়ে দিলাম, বসিয়ে আমার এই হচ্ছে মাত্রা বেরোলো। আচ্ছা, আর মান বের করে মানটা মনে রাখার জন্য কী করবে, দেখো মানটা হচ্ছে 1/4π এপসাইলন নটের মানটা মনে রাখবে। শুধু এপসাইলন নটের মান না মনে রেখে একেবারে, কারণ অঙ্ক করার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই তোমার 1/4π এপসাইলন নটের মানটা প্রয়োজন হবে। তুমি যখন একটা অঙ্ক করবে, একটা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবে, সেখানে তো এক্সপ্রেশনে 1/4π এপসাইলন নট একসঙ্গে থাকবে, তার ভ্যালুটা হচ্ছে এসআই পদ্ধতিতে 9 × 10⁹। এইখান থেকে এপসাইলন নটের ভ্যালুটা তুমি নিয়ে বের করে ফেলতে পারো। আমি এখানে লিখেছি, আমার এক্স্যাক্টলি মনে নেই, মোস্ট প্রবাবলি সেটা ক্যালকুলেটারও ইউজ করে এক্ষুনি করে নিতে পারো। সেটা হচ্ছে 8.854 × 10⁻12, যেহেতু এসআইতে করছি, কুলম স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 টু মিটার টু দি পাওয়ার -2। অবভিয়াসলি তোমরা এটা নিজেরাও বের করে নিতে পারো, আবার মনেও রাখতে হবে, অঙ্ক করার জন্য এটা কিন্তু সব সময় মনে রাখতে হবে। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা একটু ছোট করে, আমি যেহেতু এটা নতুন ধরনের একটা মেথডে আমি পড়ালাম, বলতে পারো একটা নতুন একটা এক্সপেরিমেন্ট, সেই কারণেই আমি ভিডিওটা একটু ছোটোই করেছি, এই অবধি আজকে পড়িয়েছি। তোমরা আমাকে অবভিয়াসলি ফিডব্যাক দেবে যে কোনটা বেটার, যে আমরা এই মেথডটাকে অবলম্বন করব না আমরা যেরকম বোর্ড ওয়ার্ক করছিলাম সেভাবে করব, যেটা বেটার হবে নেক্সট ভিডিওতে আমি সেটাই আবার কন্টিনিউ করব। আজ এই পর্যন্ত।